শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আপনাদের সামনে রসায়ন তৃতীয় অধ্যায়ের কিছু সমস্যা নিয়ে এসেছি। তা আসুন আমরা এই সমস্যাগুলো জবাব দিই। এগুলোর সরাসরি উত্তর বইয়ে নেই, প্রতিটা প্রশ্নই সৃজনশীল বলতে পারেন। তা আসুন আমরা একটু শিখে নিই। আউটবাউ নীতি। আমরা ইলেকট্রন যে অরবিটালে প্রবেশ করে আমরা যে দেখি 1s2s2p, আমরা যে একটা সিরিয়াল দেখি পাঠ্য বই এরকম ভাবে, ফোর এস, 4p, 4d, 4f, এগুলো সব শক্তির ক্রমানুসারে এইভাবে ইলেকট্রন পূর্ণ হয়। তো আউটবাউ নীতি যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে গমন করে। তাহলে আউটবাউ নীতিটা কি? নীতি ইলেকট্রন সমূহ শক্তির ঊর্ধ্বক্রম, মানে ক্রমে ঊর্ধ্ব, নিম্ন থেকে উপরে, ঊর্ধ্বক্রম বা উচ্চক্রম, শক্তির উচ্চক্রম অনুসারে ইলেকট্রন সমূহ বলতে পারেন, ইলেকট্রন সমূহ শক্তির উচ্চক্রম অনুসারে অরবিটালে প্রবেশ করে। মানে শক্তি ইলেকট্রন সমূহ শক্তির উচ্চক্রম অনুসারে অরবিটালে প্রবেশ করে। তার মানে অর্থাৎ নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করে, এরপর আস্তে আস্তে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে উচ্চ শক্তির অরবিটালের দিকে স্থানান্তরিত হয়, করে উচ্চ শক্তির অরবিটালে ক্রমান্বয়ে প্রবেশ করে। তো শিক্ষার্থী বন্ধু, ইলেকট্রন প্রবেশের যে নীতিটা, ওই নীতিটাকে জার্মান ভাষায় বলা হয় আউটবাউ নীতি। ইলেকট্রন যে এই যে নিম্ন শক্তির অরবিটাল থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, এটা জার্মান ভাষায় আউটবাউ নীতি নামে পরিচিত। আউটবাউ এটা একটা জার্মান শব্দ। আর শিক্ষার্থী বন্ধু, হুন্ডের নীতিটা কি, এটা হয়তো আপনারা ভাবছেন পাঠ্য বই নাই, কিন্তু হুন্ডের নীতি কিন্তু আছে। কিরকম জানেন? আমরা যখন আপনাদের ব্যতিক্রম পড়াই, যে ক্রোমিয়ামের কথা ধরেন, আপনাদের যখন আমরা পড়িয়েছিলাম বা পড়াই, আপনারা পড়েন এইভাবে 1s2, 2s2, 2p6, 3s2, 3sp6, 4s2, 2 2 4 6 10 2 12 6 8 2 20, 3sd4। আমরা বলি যে ইলেকট্রন বিন্যাস আউটবাউ নীতি অনুযায়ী এটাই হবার কথা, কিন্তু বাস্তবে এটা হয় না কেন? যে এই ইলেকট্রন বিন্যাসটা কম স্থিতিশীল, অপেক্ষাকৃত। যদি আমরা এরকম করি, এস এর একটা ইলেকট্রন ডিতে দিয়ে 5টা করি, এরকম যদি করে থাকি, তাহলে কিন্তু এটা আবার একটু স্থায়িত্ব বেশি অর্জন করবে। আমরা তখন কি বলি যে ডি অরবিটালে আপনারা জানেন যে ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকে, সেই 10টা ইলেকট্রন আবার 5 ভাগে থাকে। এই অরবিটালটা আবার 5টা ভাগে বিভক্ত,
তো এই যে আমরা এখানে 5 দেওয়ার পিছনে কারণ 1 2 3 4 5 ইলেকট্রন সমূহ অরবিটালে যখন প্রবেশ করবে তখন এক এক করে প্রবেশ করে এবং একমুখী স্পিনে প্রবেশ করে, একমুখী স্পিন, সবাই উপরের দিকে তিনটা। এরপরে যদি আমাদের ইলেকট্রন আরো থাকে, ধরেন দিতে যদি 6টা হয় এমন যদি কোনো ইলেকট্রন, তখন এরকম ভাবে মানে পূরণ করার পরে পরেরটা, প্রথমে তো এইভাবে গেল, পরেরটা এইভাবে, প্রথম তো এইভাবে ছিল, আরো যদি ইলেকট্রন আসে মানে আমরা তো ধরেন আস্তে আস্তে উচ্চতরের দিকে যাই, স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, তো এরকম ভাবে ওদের কথা যে আগে সিঙ্গেল, এই যে নিয়মটা যে একমুখী স্পিনের একটা করে ইলেকট্রন প্রথমে অরবিটালে স্থান দখল করে নিতে থাকে, এই কথাটা বিজ্ঞানী হুন্ড বলেছে। তাহলে আমরা যে আপনাদের এতদিন পর্যন্ত ব্যতিক্রম পড়াই, বা আপনারা জানেন যে এই জায়গায় ব্যতিক্রম, ক্রোমিয়ামে ব্যতিক্রম, কপারে ব্যতিক্রম, আরও কিছু ব্যতিক্রম আমরা আপনাদের পড়াইছি। এই ব্যতিক্রমগুলো হয় যেখানে সেখানে আউটবাউ নীতিটা ফলো হয় না। আর আউটবাউ নীতি যদি ফলো না হয় তাহলে কার নীতি ফলো হয়? যার নীতিটা ফলো হয় তার নাম হচ্ছে হুন্ড, বিজ্ঞানী হুন্ড। উনি বলেছেন যে অরবিটাল ইলেকট্রন সমূহ একমুখী স্পিনে এককভাবে এক এক করে প্রবেশ করে, একটা করে প্রবেশ করে, তারপরে যদি পূর্ণ হয় 5 জনে 5টা, মানে বিষয়টা এরকম যে কোনো দোকানে 5 বন্ধু নাস্তা খেতে যায়, দোকানদারের কাছে 5টা পরোটা রেডি আছে, বলছে ভাই আপনি একটা করে দেন, আমরা খাওয়া শুরু করি, পরে আপনার পরবর্তী ভেজে গরম গরম আরও একটা করে দেন। তো বিষয়টা ওই রকম আর কি। এই কথা যে ভদ্রলোক খেয়াল করেছেন, ওনার নামই হচ্ছে হুন্ড, উনি এটা নিয়ে কাজ করেছেন যে আউটবাউতে একটা নীতির সাহায্যে দেখালো ইলেকট্রন বিন্যাস, তখন উনি ব্যতিক্রম দেখলেন যে এখানে আউটবাউ নীতিটা যেখানে ফলো করছে না, সেই জায়গাটা খেয়াল করেছেন হুন্ড। এই জন্য হুন্ডের নীতিটা আমাদের জানা লাগবে। হয়তো বইয়ে কোনোভাবে হুন্ডের নীতি লেখা নেই, কিন্তু আপনারা হুন্ডের নীতির প্রয়োগ জানেন। তাহলে আমরা একটু লিখে নিই যে প্রতিটি অরবিটালে হুন্ডের নীতিটা লিখি আমরা, হুন্ডের নীতি। হুন্ডের নীতি আমরা এভাবে লিখব যে প্রতিটি অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে, একমুখী স্পিনে প্রবেশ করে। এরপর প্রাপ্যতা অনুসারে প্রত্যেক অরবিটালে আরো একটি করে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে স্থান নেয়। স্পিনে থামে মানে বিষয়টি এরকম, আমরা যে আপনাদের গঠনটা দেখালাম যে প্রথমে এরকম ভাবে সিঙ্গেল, আমরা একটু আগে যে আপনাদের দেখালাম যে একটা করে সিঙ্গেল প্রবেশ করবে এরকম ভাবে একমুখী, এই এই এই। এখন ডি অরবিটালে কোনো কারণে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে এই এই এই, যদি 9টা থাকে এই, 10টা থাকে, এইভাবে প্রথমে এক স্পিনের, মানে বিষয়টা এরকম। আমরা
কবুতর যে ওরা রোমে বসবাস করে এরকম যে একটা বাসায় ধরেন অনেক কবুতর আছে, তারা কবুতর রাখার জন্য ঘর বানায় ছোট ছোট। তো প্রত্যেকটা ঘরে দুটি করে কবুতর থাকে, একটা মেল একটা ফিমেল। তো মনে করবেন কি সন্ধ্যাবেলা ফিমেলগুলো আগে ঘরে প্রবেশ করে, এই জন্য দেখবেন সব 5টা ঘরে 5টা ফিমেল প্রবেশ করছে আগে। আমরা মনে রাখার জন্য গল্পটা বলি আর কি। পরে মেল কবুতরগুলো কি করে, আমাদের সমাজে যেমন এই যে পুরুষরা একটু বাজার টাজার করে, কেউ বা আড্ডা দেয়, ক্লাবে একটু গল্প করে, তারপরে এরাও ঘরে আসে। এরা সবাই যে এই পুরুষ আসতেছে বিপরীত মহিলা না, তার বিপরীত, হ্যাঁ এরকম। মানে সেই কবুতরের মতো প্রত্যেক ঘরে দুইজন 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 করে থাকে। তো শিক্ষার্থী বন্ধু, এটাই আমাদের হোন্ডের নীতি। এটা আমাদের পাঠ্য বই যে কোনো কারণে আসেনি, তবে আসা প্রয়োজন ছিল। তো এবার আমরা 2D এবং পরবর্তী যে দ্বিতীয় প্রশ্নটা আমরা একটু পড়াবো, সেটা খেয়াল করেন যে 2D এবং 2F অরবিটাল সম্ভব নয় কেন, কিন্তু 2P এবং 3D সম্ভব কেন। তো 2D অরবিটালের ক্ষেত্রে n = 2 মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n। আচ্ছা একটু লিখে দিই, প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 2, এই 2 এটা n। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা এর মান কত হবে, 0 1 মানে n-1 পর্যন্ত। n-1 মানে কি 0 1 2 হতে পারবে না। n এর মান যা হবে, n এর মান যদি 2 হয় তাহলে এর মান হবে n-1, 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে 2 হতে পারবে না, 2 এর চেয়ে একটা কম মানে 1। তা আমরা জানি কি s অরবিটালের ক্ষেত্রে এর মান 0 জানা আছে। s অরবিটালের ক্ষেত্রে l = 0 এবং p অরবিটালের ক্ষেত্রে l = 1। সুতরাং এক্ষেত্রে l দ্বারা যেহেতু দুটা 2s এবং 2p অরবিটালকে বোঝায়, 2p অরবিটালকে বোঝায়, কারণ d অরবিটালের ক্ষেত্রে l এর মান 2 হবে, কিন্তু এক্ষেত্রে l এর মান l এর মান 0, 1। তাই 2D অরবিটাল সম্ভব না, সম্ভব না। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা বুঝলাম যে 2s 2p এটা d অরবিটালের ক্ষেত্রে। তাহলে আমাদের মূল কথাটা হচ্ছে এইটুকুন বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছি, কারণ ওইখানে তো নাম্বার 2 থাকবে, অত বেশি লেখা লাগবে না, এইটুকুন লিখলেই হবে, এইটুকুন মাঝেটা লাগবে না। 2D অরবিটালের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যা n = 2, সহকারী 0 1। তো d অরবিটালের ক্ষেত্রে l এর মান 2 হবে, কিন্তু এক্ষেত্রে l এর মান 0 1, তাই 2D অরবিটাল সম্ভব না। যদি 2 হতো তাহলে 2D সম্ভব হতো, তো 2 হচ্ছে না, আসলে এখানে 2s এবং 2p সম্ভব। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমরা যখন 2f এর কথা বলবো আমরা একইভাবে বলতে পারবো, তাহলে এটা বোঝানোর জন্য এটা আমাদের যে খুব প্রয়োজন তা নয়।
এখন আমরা যখন 2f নিয়ে কথা বলবো, 2d শেষ, আমরা যখন 2f নিয়ে কথা বলবো, 2f অরবিটালের ক্ষেত্রে n = 2, আর n = 2 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l কি হবে, 0 1 হবে। তো এখানে f অরবিটালের ক্ষেত্রে l এর মান 3 হতে হবে, 3 হবে, কিন্তু এই ক্ষেত্রে l এর মান 0 1, তাই 2f সম্ভব না, 2f সম্ভব না। তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা করে দিতে পারবো। আর শিক্ষার্থী বন্ধু, তাহলে এটা যদি ব্যাখ্যা হয়ে যায়, পরবর্তীতে আমরা 2p থ্রাইস দিও সম্ভব কেন সেটাও বলতে পারবো। তাহলে এই ব্যাখ্যা যখন হয়ে গেল, আমরা যখন 2p এর কথা বলবো, যে 2p অরবিটালের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n হলো 2, সহকারী সংখ্যা l 0। তো আমরা p অরবিটালের ক্ষেত্রে l এর মান 1 হবে, সুতরাং 2p সম্ভব, সুতরাং 2p অরবিটাল সম্ভব। এরপরে আমরা যখন থ্রাইস ডি সম্ভব কেন সেটা আমরা এইভাবে বলবো, থ্রাইস ডি যেটা, থ্রাইস ডি অরবিটালের ক্ষেত্রে প্রধান সংখ্যা n = 3, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি হবে, n - 1 এই পর্যন্ত হবে। তাহলে আমরা কি লিখব, ডি অরবিটালের ক্ষেত্রে l এর মান কত হতে হবে, 2 হতে হবে। তো 2 তো আছে এখানে, সুতরাং থ্রাইস ডি অরবিটাল সম্ভব। তো শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে দ্বিতীয়টার জবাব দিয়ে দিলাম। এবার তৃতীয়টা নিয়ে আমরা কথা বলবো। তো তৃতীয় বলছে চতুর্থ শক্তি স্তরে 32টির বেশি ইলেকট্রন থাকা সম্ভব নয়, কেন? ব্যাখ্যা করো। কেন? ব্যাখ্যা করো। ধরুন 4 মার্কের একটা প্রশ্ন এরকম, ব্যাখ্যা করো। তো আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 4, সুতরাং সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বত্রিশ। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 4 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l = 0 1 2 3। তো সুতরাং অরবিটাল গুলো হয় তো এই 0 এর জন্য 4s, কারণ আপনারা জানেন যে s অরবিটালের ক্ষেত্রে l এর মান 0, 4p 4d 4f। তো জানা আছে
কোন অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা সুতরাং 4s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ দেখলে ভুল হবে না, এটা তো 0, এর মান 0, কারণ এই যে 4s এর ক্ষেত্রে মান s 0। এটার ক্ষেত্রে 2। একইভাবে 4 অরবিটালের সংখ্যা 2 into 1 2 into 2 into 1 plus 3 11 1 6। d মানে তো 2। टू इंटू f এর মান 3 11 3 এই বড় 3 7 গুণ 14। তো শিক্ষার্থী বন্ধু দেখুন l এর মান যে কোনো s অরবিটালের জন্য 0, যে কোনো p এর জন্য l এর মান 1, যে কোনো d হোক তার জন্য 2 এবং f এর জন্য 3। তো আমরা সেই হিসাবে কি পেলাম 2 6 8 10 18 যোগ 14 32। সুতরাং 14 শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 যোগ 6 যোগ 10 যোগ 14 সমান 32 32। তো শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা দ্বিতীয়টার জবাবও দিয়ে দিলাম, তৃতীয়টার জবাবও দিলাম, আমরা চতুর্থর দিকে যাব। আমরা তো চতুর্থ শক্তি স্তর হিসেবে আমরা করব একইভাবে শিক্ষার্থী বন্ধু। তো আমরা এইটুকুন করে ফেলি, এখন চতুর্থের দিকে যাই। তো 4 নম্বর কি বলেছে দেখি, আমরা গাণিতিক সমস্যাটা একটু সাজানোর চেষ্টা করি। কি বলেছে, একটি অক্সিজেন গ্যাসের নমুনার এনটিপিতে আয়তন এত, এক্ষেত্রে মোট প্রোটনের সংখ্যা কত? জানা আছে 1 মোল এনটিপিতে 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন 22.4 লিটার। আবার 1 মোল অক্সিজেন এ অণুর সংখ্যা 6.023 into 10 to the power 23 এত। এখন তাহলে আমরা কি করতে পারি,
এখন আমরা এইভাবে করতে পারি, এটাকে এভাবে লিখতে পারি 22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটার অক্সিজেনে থাকে। এতটি অণু, সুতরাং 22.4 লিটার অক্সিজেনে থাকে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 2 এতটি পরমাণু। কারণ আপনারা জানেন যে অক্সিজেন দ্বিপরমাণু। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধু, অক্সিজেনের একটা পরমাণুতে আপনারা এইটুকু জানেন সবাই যে অক্সিজেন একটা পরমাণুতে প্রোটন থাকে 8টি। তাহলে আমরা এখন লিখতে পারি যে এটা বোঝানোর জন্য আর কি, অক্সিজেনের একটি পরমাণুতে, আচ্ছা এটা তো 22.4 লিটার আছে, এখান থেকে 5.6 করতে হবে। তো তাহলে 1 লিটারে কতটুকু থাকে? আমাদের তো 22.4 লিটার হিসাব না, 5.6 লিটারে আছে। করি আগে। এতটি পরমাণু 5.6 লিটার। আমরা তো কাটাকাটি করতে পারি। 5.6 দ্বারা কাটলে একবারে 4 বারে মিলে যাবে, 2 বারে মিলে যাবে। 6.023 ইন্টু 10⁻23/2 এটাতে পরমাণু হলো। একটি অক্সিজেন পরমাণুতে প্রোটন থাকে 8টি। সুতরাং এই যে এতগুলো 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 2, এতটি অক্সিজেন প্রোটন থাকে কতটি? 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 2/8। নিচে তো 2 আসছে, 8। এটাকে গুণ করলে যেটা হবে সেটাই। তো শিক্ষার্থী বন্ধু, আমরা ক্যালকুলেটরটা করে ফেলতে পারি, অসুবিধার কিছু নেই। আবার এমনিও করা যাবে। 6.023 এক্সপোনেনশিয়াল 23 গুণন 4। শিক্ষার্থী বন্ধু, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এরকম 2.4092 ইন্টু 10⁻24 এতটি হয়ে গেল। আমাদের প্রাথমিক পর্যায়ে কাজ হয়ে গেল, শেষ হলো। আমরা 4ও শেষ করে ফেললাম। এবার আমরা 5-এর দিকে চলে যাচ্ছি। তাহলে আমরা 5 নাম্বারের দিকে যাই। 5 নাম্বার কি বলেছে? 7 মিলিগ্রাম 614, এটা কার্বনের একটা আইসোটোপ। এ উপস্থিত নিউটনের সংখ্যা ও ভর কত গ্রাম, ও ভর কত? সংখ্যা এবং ভর নির্ণয় করো, বা ভর কত গ্রাম, সংখ্যা এবং ভর কত গ্রাম, সংখ্যা এবং ভর কত গ্রাম। তাহলে সংখ্যাটা বের করব। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আগে 7 মিলিগ্রাম সমান 7 ডিভাইডেড বাই 1000 গ্রাম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 7 ইন্টু 10⁻³ গ্রাম। তো এই ক্ষেত্রে 14 গ্রাম কার্বনে থাকে,
6.023 into 10 to the power 23 টি পরমাণু। এতটি পরমাণু, সুতরাং 1 গ্রাম কার্বনে কি থাকবে 6.023 into 10 to the power 23 divided by 14টি পরমাণু, সুতরাং 7 into 10 to the power -3 গ্রাম কার্বনে থাকে 6.023 into 10 to the power 23 into 7 into 10 to the power -3 divided by 14 এতটি পরমাণু। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যদি হিসাব করি, হিসাবটা কি দাঁড়ায় 2 6.023 into 10 to the power, এই -3 এখান থেকে বাদ গেলে 20 হবে, এতটি পরমাণু। আপনারা ক্যালকুলেটর দিয়ে করতে পারেন, অসুবিধা নেই। এখন আমরা যে দেখতেছি এখানে ক্ষেত্রে এত এ একটি কার্বনে একটি কার্বন পরমাণুতে নিউট্রন সংখ্যা কত হবে? ভর থেকে প্রোটন বাদ দিলে 14 থেকে 6 বাদ দিলে 8, সুতরাং এত এ কার্বন আছে কতগুলো 6.023 into the power 20 divided by এতটি কার্বন পরমাণুতে নিউট্রন সংখ্যা এতটি। আমরা যদি গুণ করি 4 দিয়ে, তাহলে এখানে হিসাব করলে যেটা ক্যালকুলেটর যেটা বলবে সেটা কতটি নিউটন, আমরা দেখি নিউটন কতটি হয়। 6.023 exponential 20 গুণন 4, এটা সমান 2.4092 into 10 to the power 21। তো শিক্ষার্থী বন্ধু, এরপর আমাদের বলেছে ভর কত, নিউটন সংখ্যা এবং ভর। তাহলে আমরা তো নিউটন সংখ্যা পেলাম, প্রতিটি নিউটনের ভর, আবার প্রতিটি নিউটনের ভর 1.7 আপনারা যে মানটা আমরা মুখস্থ করতে বলেছিলাম সেই মানটা 1 পয়েন্ট, নিউটনের ভরটা কত আপনাদের বই যে দেওয়া 1.675 into 10 to the power -24 এত গ্রাম প্রতিটি ইউনিটের ভর। সুতরাং 2.4092 into 10 to the power 23 এতটি ইউনিটের ভর কত হবে 675 10 to the power -24 into 2.4092 into 10 to the power 23। শিক্ষার্থী বন্ধু, হিসাব করলে যেটা আসবে সেটাই এত গ্রাম। তো আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, অসুবিধা নাই, হিসাবে যেটা আসবে সেটাই। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে হিসাবটা আমরা করে ফেলি। আমার আগেরটা 2.21, এটা 2.4021। আচ্ছা, আমার আগেরটা উঠানোই আছে, আমরা ক্যালকুলেটর ভ্যানিশ করি নাই, সেটা একটা সুবিধা। এটা আমি গুণ করে দিলেই হবে। গুণন 1.675 exponential -24, তাহলে কত আসবে এখানে 4.03541 into 10 to the power -3 গ্রাম।
শিক্ষার্থী বন্ধু, আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর ক্লাস উপহার দিব। তো শিক্ষার্থী বন্ধু, আপনার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আমাদের এই সমস্যাগুলো শুধু নবম দশম শ্রেণীতে লাগবে তা না, এই বেসিকের উপর ভিত্তি করে আপনি পরবর্তী যে ভর্তি পরীক্ষা দিবেন, বুয়েট, মেডিকেল, রুয়েট, চুয়েট, বিভিন্ন প্রতিষ্ঠানে, সেই সমস্ত বেসিক কিন্তু এর মধ্যে আছে। আমাদের পাঠ্য বইয়ে এই আলোচনাগুলো সেইভাবে নেই, কিন্তু এগুলো আপনাকে জানতে হবে। নবম দশম এবং পরের জন্যও লাগবে, কলেজেও লাগবে, ভর্তিতেও লাগবে। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।